আমি এই প্রতিষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো লাগলো এবং দীর্ঘদিন ধরে আসলে এই প্রতিষ্ঠানে আসার একটা চিন্তা ছিল। ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যাব, প্রতিষ্ঠানের পরিস্থিতি অবস্থা দেখব, এরকম একটা প্রত্যাশা ছিল। সেটার অংশ হিসেবে আজকে প্রতিষ্ঠানে আসলাম, খুবই ভালো লাগলো। এবং প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার্থীদের অবস্থান, শিক্ষকদের অবস্থান, ক্লাসের পারফরমেন্স বা আরও কিছু বিষয় দেখলাম, সব কিছু দেখে ভালোই লাগলো নিজের কাছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। ইতিমধ্যে আমরা দেয়ালিকা আমরা উদ্বোধন করেছি। দেয়ালিকার মধ্যে খুব সুন্দর, আমি আসলে এই বিষয়ে হয়তো নির্দেশনা দিয়েছিলাম অধ্যক্ষ মহোদয়কে, খুব বেশি দিন নয়, 1 সপ্তাহ বোধহয় হবে। 1 সপ্তাহের মধ্যে এত সুন্দর ডেকোরেটেড এবং খুব নান্দনিক একটা দেয়ালিকা এখানে প্রস্তুত হয়েছে, এটা আমরা দেখেছি, দেখলাম। এবং এটার জন্য একটা কমিটিও হয়েছে। মৌলানা সিদ্দিক সাহেব, আমার পরিচিত, ওনার মাধ্যমে এই দেয়ালিকাটাও হয়েছে, বা আরও যারা কমিটিতে আছেন সবাই মিলে, অধ্যক্ষ সাহেব সহ অল্প কয়েকদিন, 1 সপ্তাহ সময় বোধহয় ওনারা পান নাই, বা আপনারা পান নাই, স্টুডেন্টরাও তো বেশি সময় পান নাই এটাতে অংশগ্রহণ করার জন্য। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা দেয়ালিকা আপনাদের প্রস্তুত হয়েছে। এখানে একটা মেসেজ আছে, সেটা হচ্ছে এই দেয়ালিকাটা শুধু আজকে আমি আসছি বা নির্দেশনা দিয়েছি সেজন্য এটা হলো, বা ভবিষ্যতে এটা আর হবে না, ব্যাপারটা এরকম না। এখানে একটা মেসেজ আছে, সেটা হচ্ছে এটা অন্তর অন্তর, এটা আমরা বলে থাকি যে প্রতি মাসেই দেয়ালিকা প্রকাশ হবে, তারপরে অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর এক একটা করে দেয়ালিকা যেন প্রকাশিত হয়। তার মধ্যে আজকে হয়তো অল্প সময়ে 8-10 জন স্টুডেন্ট এখানে আরবি, ইংরেজি এবং বাংলায় দেয়ালিকাতে অংশগ্রহণ করেছে। তারা তাদের সাহিত্যিক বিষয় এনেছে, তাদের কাব্যিক কিছু বিষয় এনেছে। একজনের একটা আরবি কবিতা দেখলাম, শেষের দিকে সবগুলো মিল। এটা কিন্তু আসলে প্রাচীন যুগের অনেক ভালো ভালো কবিরাই, সাহিত্যিকরাই বিশেষ করে এই ধরনের কবিতাগুলো লিখত। লাস্টে শুধুই নুন বা শুধুই মিম, শুধুই ডাল, এভাবে অনেকগুলো কবিতা বিভিন্ন গ্রন্থে দেখা যেত। এরকম একটা চিত্র আজকে এটা আসছে, এটা খুবই আকর্ষণীয়, খুবই ভালো লাগার জায়গা। এখানে মেসেজটা হলো যে এটা আগামীতে হবে। আজকে যারা দিয়েছে হয়তো আগামীতে তারাও থাকবে, অসুবিধা নাই, কিন্তু আরও নতুন নতুন মুখ, আরও নতুন নতুন স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষার্থী, তারা এখানে অংশগ্রহণ করে প্রতিনিয়ত এটা কন্টিনিউয়াস একটা প্রসেস হিসেবে এটা থাকবে। এটা আজকে উদ্বোধন হয়েছে, এটা ভবিষ্যতে আমি অধ্যক্ষ মহোদয়কে বলবো যে দেয়ালিকা হয়তো পরবর্তীতে আর কেউ আসলে, সেটা আমি আসি বা অন্য কেউ আসে, এটা ক্রমান্বয়ে দেখবে, কতদিন অন্তর অন্তর এটা প্রকাশিত হয়েছে সেটা দেখবে। এই রেকর্ডগুলো আপনাদের কাছে থাকবে, এগুলোর ভিডিও থাকবে, ছবি থাকবে, এগুলো টাঙানো থাকবে। এভাবে করে আপনাদের দেয়ালিকাগুলো সবসময় প্রকাশ করা লাগবে। এবং এই দেয়ালিকার জন্য আমি স্টুডেন্টদেরকে বলে রাখবো, আগামী 2-3 মাস পরে প্রিন্সিপাল না বললে আমি বলে দিচ্ছি যে আবার প্রকাশিত হবে। তাহলে যাদের যে প্রতিভা আছে, যারা যেটুকু তাদের জ্ঞান আছে, সেটা শিক্ষকদের সাথে আরও আলোচনা করে সেটা আরও সুন্দর করে কীভাবে সাজানো যায় সেটা দেখানোর পরে সুন্দরভাবে এই ধরনের দেয়ালিকা পরবর্তীতে হবে, সেখানে আরও কেউ অংশগ্রহণ করবে, এর পরবর্তীতে আরও কেউ অংশগ্রহণ করবে। এভাবে করে দেয়ালিকার যাত্রাটা শুরু হলে এটা আরও সমৃদ্ধ হবে। এটা এই মেসেজটা সবার জন্য রইল। আর যেহেতু 1 সপ্তাহের মেসেজে এরকম সুন্দর একটা দেয়ালিকা হয়েছে, আগামী 2 মাস, 1 মাসে হোক, 3 মাসে হোক, আরও অনেক সুন্দর দেয়ালিকা আসবে। একটা বাইরের থেকে, যদি বাইরে যে কোনো জায়গা থেকে একটা পথচারী হোক বা একজন কোনো গেস্ট হোক, সে হুট করে এই প্রতিষ্ঠানে আসলো, সে হয়তো 10 মিনিট এখানে অপেক্ষা করবে। এই 10 মিনিটের জন্য এই প্রতিষ্ঠান থেকে সে যদি কোনো মেসেজ নিয়ে যেতে চায়, তাহলে সে জাস্ট দেয়ালিকাটা দেখলে একটা মেসেজ নিয়ে যেতে হবে। দেয়ালিকা থেকে এখানে শিক্ষকরা কত মানসম্মত, শিক্ষার্থীরা কত মানসম্মত, তারা কী পড়াশোনা করে, মিনিমাম একটা ধারণা উনি ওখান থেকে একটা মেসেজ নিয়ে যেতে পারবেন। এটা এই দেয়ালিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসে। এরপরে আমরা
উদ্বোধন করেছি হচ্ছে সূচনা করেছি বৃক্ষরোপণে। বৃক্ষরোপণের এখানে সবার অংশগ্রহণে উৎসুক ভাবে আমরা সবাই অংশগ্রহণ করে সকল শিক্ষক শিক্ষার্থী যতটুকু সম্ভব হয়েছে সবাই দাঁড়িয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। এই বৃক্ষরোপণের একটা মেসেজ রয়েছে, সেটা হচ্ছে সবার প্রতি এটা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের ওনারও নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, সরকারে সব জায়গায় ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে একটা দুইটা বৃক্ষরোপণ হবে। সেটার অংশ হিসেবে আমরা সেটা এখানেও চালু করেছি। এটার মাধ্যমে সবাই মেসেজ পেয়েছে, সবাই প্রত্যেকের ঘরে প্রত্যেকের আঙ্গিনায় যেন বৃক্ষরোপণ করে। এই বিষয়টাও গুরুত্ব দিচ্ছি আমরা, সবাই এটাকে গুরুত্ব সহকারে নেবেন এবং সকল স্টুডেন্টরা এটা করবে ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যারাবিক। আসলে এখানে প্রতিষ্ঠানকে মানে রিঅ্যারেঞ্জ করার মতো আর কি। এখানে বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠান আগে এক কাছে ছিল বা এই বিষয়গুলো সবাই জানেন, সবার জানাশোনা আছে, কিন্তু এগুলো চর্চা হচ্ছিল না। এটাকে চর্চা করা, এটার মাধ্যমে বিষয়গুলো আবার নতুন করে চলে আসা, এটার একটা আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ ক্লাবের অংশ হিসেবে আমরা দুজনের বক্তৃতা পেয়েছি। এখানে আবদুল্লাহ ওসামা খুব ভালো বক্তৃতা রেখেছে আরবিতে, এবং নাসরিন আক্তার উনিও যথেষ্ট সুন্দর বক্তৃতা রেখেছেন ইংরেজিতে। উনি কি শিক্ষক নাকি? উনি শিক্ষিকা না? হ্যাঁ, ঠিক আছে। আমরা এই ধরনের আলোচনায় বা ভবিষ্যতে আমরা স্টুডেন্টদের কাছ থেকে অ্যারাবিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হয়তো অনুষ্ঠানমালা একটু সাজাতে ভিন্ন হয়েছে। আমি মনে করেছিলাম যে আজকে এখানেই মোটামুটি 2-4 জন স্টুডেন্ট, 4-5 জন আরবিতে, 4-5 জন ইংরেজিতে বা বাংলাতে। এটা বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়তো করা নাই, কিন্তু বাংলা তো স্বাভাবিকভাবে সবাই বলবে। এটা বাংলাতেও এখানে বক্তৃতা থাকবে, এটাই চাই। এটা হলে আমরা আরও একটু বক্তৃতা পেতাম, স্টুডেন্টদের আরও পারফরমেন্স পেতাম। ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো হবে। যে কোনো প্রোগ্রামের মধ্যে এই বিষয়গুলো এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই স্টুডেন্টরা ভূমিকা রাখবে, এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে শুধু যারা আছে তারা করবে সেটা নয়, আরবি এবং ইংরেজিতে বাংলায় সকল স্টুডেন্টদের কাছ থেকে বক্তৃতা আসবে। তারা সেটা নিয়ে ক্লাসের মধ্যে শুধু এগুলোর উপর কিছু পারফরমেন্স নিয়ে ক্লাস হবে, সেটা সাপ্তাহিক হোক মাসিক হোক। এই বিষয়ে এগুলো নিয়ে চর্চা হবে, এবং সে অনুযায়ী শিক্ষকরা তাদেরকে তৈরি করবেন। তারাও শিক্ষকদেরকে এই বিষয়ে উৎসাহ দিবেন যে এরকম একটা বিষয় আমরা জানছি, শুনছি, একবার দেখেছিলাম, পরে আর কোনো খবর নাই। এই কথাটা স্টুডেন্টরাই শিক্ষকদেরকে বলবে। শুধু আজকের দিন না, আজকের জন্য কোনো প্রোগ্রাম নয়, এই প্রোগ্রামগুলো কন্টিনিউ প্রসেস। এগুলো থেকে তৈরি হবে, তারা ভবিষ্যতে লেকচার দিবে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে। তাদের এগুলোর চর্চা যদি না থাকে, তারা নিজেরাও এই জিনিসটা, এই বক্তব্যগুলো রাখতে পারবে না। বক্তৃতা দেওয়ার যে অভ্যাস সেটা তাদের তৈরি হবে না, তারাও অন্যজনকে সেটা তৈরি করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয়ে খুব এটা প্রতিষ্ঠানের ক্লাসের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি, এবং ওটাকে গুরুত্ব হিসেবেই নিতে হবে, এবং এটা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল মেসেজ হিসেবে নিতে পারেন। সেটা হচ্ছে আমাদেরকে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা রয়েছেন, আশা করি বা আমি এটা বলতে পারি যে তারা প্রত্যেকেই কিন্তু মূল কিতাব নিয়ে পড়েছে। এটা আশা করি কারো জীবন নাই যে সে মূল কিতাব পড়েন না, এরকম কোনো বিষয় না। এরা প্রত্যেকে মূল কিতাব, বিশেষ করে কোরআন হাদিসের ক্ষেত্রে তারা মূল কিতাবেই পড়েছেন। মূল কিতাব আপনি নিজেই পড়েছেন, আপনি কেন স্টুডেন্টকে সেটা পড়াবেন না? তাদেরকে কেন সেটার ছোঁয়া দিবেন না? বইয়ের মধ্যে তো আপনার কিছু চুম্বক অংশ আছে, হয়তো 20টা 50টা হাদিস আছে, হয়তো 10-20টা 30টা তাফসির আছে, বা কোরআনের আয়াত আছে, ওগুলোর উপরেই ক্লাস হচ্ছে। শুধু ওগুলো নয়, কোরআনের মূল তাফসির, কোন তাফসির থেকে এই আলোচনাগুলো আসছে, এটার কোন তাফসিরে কী কী আয়াতের ব্যাখ্যা আছে, উপব্যাখ্যা আছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা তাফসির আছে। ওই তাফসিরের অংশটাই তাদের সামনে নিয়ে যেতে হবে, এবং শিক্ষার্থীরাও
গ্রন্থাগার থেকে, লাইব্রেরি থেকে ওই কিতাবগুলোই তারা পড়বে। অসুবিধা নাই, তারা এই পরীক্ষার জন্য হোক বা তারা পরবর্তী প্রিপারেশনের জন্য হোক, তারা পরবর্তী বোঝার জন্য হোক, তারা পাঠ্য বইগুলো নিবে, তারা আরও গাইডলাইন যেগুলো আছে ওগুলো পড়বে, কোনো সমস্যা নাই। তারা মূল কিতাবগুলো তারা অবশ্যই পড়বে, তারা মূল কিতাবগুলোর সাথে অবশ্যই পরিচিত হবে। তারা এই মূল কিতাবগুলো তারা লাইব্রেরি থেকে আনবে, ক্লাসে আসার সময় যেটা যেটা প্রয়োজন লাইব্রেরি থেকে মূল কিতাব আনবে, আবার ক্লাস শেষে তারা মূল কিতাবগুলো নিয়ে যাবে, ওখানে রাখবে। প্রয়োজন হলে লাইব্রেরি থেকে, লাইব্রেরিয়ান যিনি আছে তার থেকে এটা ওখানে সাইন দিয়ে পরে সে সেটা বাসায় নিয়ে যাবে। প্রয়োজনে সে সেটা বাসায় নিয়ে যাবে, বাসায় পড়ার ক্ষেত্রে বাসায় নিয়ে যাবে, আবার যখন সময় পরবর্তী শেষ হলে সেটা বুঝিয়ে দেবে। এই মূল কিতাবের বিষয়টা ক্লাসের মধ্যে চর্চা অবশ্যই হতে হবে। এটা না হওয়ার পরে আজকের দিনে যারা প্রভাষক তৈরি হচ্ছে, যারা আরবি প্রভাষক আসছে, তারা তো ওই আরবিগুলো যে পড়াবে সেটা তো দূরেরই কথা, সেটা তো অনেক দূরের বিষয়, তারা ওই কিতাবগুলোর নামেই শুনে না। তারা আজকের লেকচারার যারা আসতেছেন তারা বলতেছেন যে আমরা এই কিতাবের নামেই শুনি না। এরকম অনেকের কাছে জানতে চাইলে এগুলো পাওয়া যাচ্ছে। এই শব্দগুলো তারা বলতেছে যে আমি তো নুরুল আনোয়ার বা হেদায় আমি ওভাবে নাম শুনি না, তাফসিরু মানিল আসার আমি তো কই, আমাকে তো পড়াইনি বা আমি জানি না, বিষয়গুলো এরকম। তাইলে এগুলোর সাথে যদি স্টুডেন্টদেরকে আমরা পরিচিত না করাই, এই কিতাবগুলো যদি তারা টাচ না করে, তারা আজকে হয়তো পুরোপুরি বুঝবে না। কিতাবগুলো টাচ করলে এগুলো যখন আজকে অনেকগুলো সিস্টেম বের হয়ে আসছে, এআই আসছে, চ্যাট জিপিটি আসছে, কিতাবের অংশটাও যদি তারা ছবি তুলেও দেয়, তারা একটা রেজাল্ট পেয়ে যাবে। তো তাদের এগুলোর অর্থ জানার জন্য আজকে হয়তো ব্যাখ্যার বই না থাকলেও কিন্তু বিভিন্ন মাধ্যম আছে, তারা এগুলো পেয়ে যাবে, বের করতে পারবে। কিন্তু কিতাবগুলোর সাথে তাদের পরিচিত হতে হবে, এগুলোর সাথে তাদেরকে পরিচিত করতে হবে। এই দাখিল আলিফ ফাজিল কামেল পর্যন্ত যা পড়ানো হচ্ছে এখানে সংশ্লিষ্ট এই হচ্ছে নেশাবের কিতাবগুলো হচ্ছে এগুলো হচ্ছে মূল নেশাবের কিতাব। এগুলো থেকেই এই বইগুলো আসছে বা এখানের এই অংশগুলো আসছে, কিতাবের এই সিলেবাসটা আসছে। এটা তারা জানতে পারবে। এই কিতাবগুলোর সাথে তাদের অবশ্যই পরিচিত হতে হবে, তাদেরকে এগুলো নিয়ে শিক্ষা দিতে হবে, তারাও এগুলো থেকেই শিক্ষা নেবে। শিক্ষকরা সেটা আনবে, শিক্ষার্থীরা সেটা আনতে বাধ্য করবে বা তারা নিজেরাও নিয়ে আসবে। শিক্ষকদের ভূমিকা থাকবে, শিক্ষকরা ক্লাস নিবে, আন্তরিকতার সাথে ক্লাস নিবে। ক্লাস নিয়েছে, বই শেষ করেছে বা সিলেবাস শেষ করেছে, এটার চেয়ে তিনি যখনই পড়াবেন তখন তিনি স্টুডেন্টরা কী বুঝেছেন, এখান থেকে কী অর্জন করেছেন, এটার মূল মেসেজটা কী, এই বিষয়গুলো তারা ক্লিয়ার করবে শিক্ষকদেরকে। আর শিক্ষার্থীরা তারা শুধু বই পড়বেন, মুখস্থ করবেন, একটা সনদ নিয়ে যাবেন, আসলে তারা কী জ্ঞান অর্জন করেছে, এই সনদ দিয়ে তারা কী করবে বা তারা আসলে কতটুকু জ্ঞানী হলো, সেটাই তাদেরকে কতটুকু জ্ঞানী করে আমরা তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে ছেড়ে দিলাম, কতটুকু জ্ঞানী, এই বিষয়টার উপর আমাদের খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। শিক্ষার্থীরা ওভাবে চেষ্টা করবে। আর যারা ফাজিল কামিল অনার্সের স্টুডেন্ট আছে, তারা কোনোভাবেই সেটা শুধু এই মাদ্রাসার স্টুডেন্ট তারা নয়, তারা হচ্ছে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যারা এই একজন ফাজিলের স্টুডেন্ট, তারা তো একজন যে কোনো একজন আপনি কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছেন? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তাহলে আপনি আপনার সার্টিফিকেটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়েই থাকবে। আপনাকে পুরো ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান, এই সার্টিফিকেট নিয়ে এটার মূল্যায়ন আছে। অনার্সে যারা পড়ছেন তাদের এই সার্টিফিকেটের মূল্যায়ন সবখানেই পাবেন, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, বিশ্বের যে কোনো জায়গায়। তাহলে আপনি পড়ছেন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে, আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে আপনার এটা, বা এটা হচ্ছে আপনার ক্লাসের জায়গা, অধিভুক্ত একটা ক্লাসের জায়গা বা এটা একটা প্রতিষ্ঠান। সেই হিসেবে আপনি এখানে ক্লাস করছেন, এখান থেকে নিচ্ছেন, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটাই পাবেন। এই সার্টিফিকেট কোনোভাবেই আপনাদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যা আপনিও তাই পাচ্ছেন। এটার সাথে সাথে আপনাকে পুরোপুরি যোগ্য হতে হবে। আপনি পুরোপুরি যোগ্য হলে পরে আপনি এটা দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় ফাইট করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি
এটা দিয়ে চাকরি বাকরি করতে পারবেন, নিজের অর্জনটাও নিজেই অর্জন করতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে। তাহলে এই সার্টিফিকেট কোনোভাবেই আপনাদের জন্য নর্মাল কিছু না। আমি মাদ্রাসায় পড়তেছি, মাদ্রাসা সার্টিফিকেটের কী বা কেমন, এটা তো কোনো তেমন বিষয় না, এরকম কিছু না, এরকম নয়। এটা কিন্তু এটাকে গুরুত্ব দিলে এটার উপর আনুষঙ্গিক আপনাদের যে পড়াশোনাগুলো আছে এগুলো যদি তথ্য নির্ভর আছে, তথ্য প্রযুক্তিগত আছে, যা যা আছে এগুলো সবগুলো যদি আপনারা অর্জন করেন, এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন। এটা দিয়ে হ্যাঁ বিশেষ সরকারি আপনারা এটা দিয়ে ফাইট করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে গভর্নিং বডি বোধহয় কেউ নাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, শিক্ষক প্রতিনিধি আছে, গভর্নিং বডিরও অবশ্যই প্রতিনিধি প্রয়োজন ছিল, তাদের একটু সুবিধা হতো। গভর্নিং বডিও তাদের শুধু পরিচালনার জন্য শুধু তারা গভর্নিং বডি থাকবে না, তারা একইভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবেনই। এই পরিচালনার অংশ হিসেবে তারা শুধু বিল্ডিং তৈরি করবেন বা অর্থনৈতিক বিষয়গুলো দেখবেন, শুধু এতটুকুই না, তারা পুরোপুরিভাবে তারা ক্লাসগুলোকেও তারা কী করবে, ক্লাসেও তারা যাবেন। গভর্নিং বডি সদস্যরা তারা ক্লাসকে দেখবেন, সভাপতি সেক্রেটারি, তারা ক্লাসের কী অবস্থা, ওখানের মধ্যে এই স্টুডেন্টরা ঠিকভাবে শিক্ষাটা পাচ্ছে কিনা, টিচাররা ঠিকভাবে শিক্ষা দিচ্ছে কিনা, অর্থাৎ তারা এখানের যেই অর্থনৈতিক বিষয় আছে এগুলা তাদের শুধু এখানের একটু সিস্টেম করে বা বিভিন্ন কাজে ইউজ করা এতটুকুই তাদের দায়িত্ব, সেগুলো অনুমোদন দিল, হ্যাঁ অতটুকু না, তারা এগুলো ঠিকভাবে স্টুডেন্টদের জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, স্টুডেন্টরা এটার এই অর্থের গভর্নিং বডির যে এখানে প্রতিষ্ঠানের টাকা পয়সা আছে এগুলো ঠিক স্টুডেন্টদের জন্য খরচ হচ্ছে কিনা, স্টুডেন্টের উন্নয়নে খরচ হচ্ছে কিনা, সে অনুযায়ী মানসম্মত শিক্ষার্থীরা দিচ্ছে কিনা, শিক্ষকরা দিচ্ছে কিনা এবং শিক্ষার্থীরা পাচ্ছে কিনা সেটাও তারা মনিটরিং করবে। এই মেসেজটাও আমরা দিয়ে যাচ্ছি, এতটুকু এই মেসেজগুলো ইম্পর্টেন্ট। আশা করছি যে বিশ্ববিদ্যালয় একটা অংশ আমরা আছি, এরপরে হচ্ছে শিক্ষক একটা অংশ, শিক্ষার্থী একটা অংশ এবং গভর্নিং বডি একটা অংশ। এই চতুর্মুখী যে অংশগুলো আছে এই পার্টগুলো প্রত্যেকের আন্তরিক এবং অংশগ্রহণের মাধ্যমেই এবং তাদের আন্তরিকতার মধ্যেই কিন্তু একটা প্রতিষ্ঠান তাদের মান উন্নয়ন করতে পারবে। একটা পাঠ ছাড়া এখানে যদি শিক্ষার্থীরাও অবহেলা করে, তারা ক্লাসে আসবে না, না আসলে কী হয়েছে, বা তখনও এখানে প্রতিষ্ঠানের মান উন্নয়ন হবে না। শিক্ষকরাও যদি কোনোরকম এসে ক্লাসটা করিয়ে কোনোরকম ক্লাসে চলে গেল, তাও মান উন্নয়ন হবে না। আবার গভর্নিং বডিও যদি সেটার সাথে তাদের সহযোগিতাগুলো না করে, তাও মান উন্নয়ন হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের আমাদের যে অংশ আছে সেটাও আমাদের যেটা কর্তব্য, সেটা যদি আমরা পালন না করি তাহলে মান উন্নয়ন হবে না। অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের বা শিক্ষার মান উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন সম্ভব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।